আমার ছেলে রেগে গিয়ে বলতেছে, কেন মা, তুমি যা চেয়েছো সেটাই তো করলাম। আমি তো রেগে গিয়ে আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিলাম। রিমার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, তখন সে বললো সে নাকি কিছুই জানে না। আমি তো এটাই ভাবতে পারতেছি না যে আমার এত এরকম বুঝদার ছেলে কিভাবে এই কাজটা করতে পারলো। এরপর দিন আমার বান্ধবী আর তার স্বামী চিৎকার শুরু করে দিল বাড়িতে যে তারা এই ডিভোর্সি মেয়েকে নিয়ে কোথায় যাবে। তখনই রিমা তার বাবা মাকে বললো যে সে আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমিও তাকে নিজের মেয়ের মতো করে আমার কাছে রেখে দিলাম। এর কিছুদিন পরে আমার সবার ছোট যে ছেলেটা ছিল সে অ্যাক্সিডেন্টে মারা যায়। ও মারা যাওয়ার পর মনে হচ্ছিল আমার কোমরটাই যেন ভেঙে গেল। এই সময় রিমা আমার পাশে ছিল, ও আমাকে সবসময় সান্ত্বনা দিত। এরপর হঠাৎ আমার বান্ধবী এসে আমাকে আবার বললো আমি যেন রিমাকে আমার দ্বিতীয় ছেলের সাথে বিয়ে দিই। এই কথা শুনে আমি তো আমার একটু মনে মনে খুশি হলাম আর দ্বিতীয় ছেলের কাছ থেকে ওর অনুমতি নিলাম। সেও বিয়েতে রাজি ছিল, ছেলেটারও বিয়েতে ভালোই আগ্রহী ছিল। এরপর আমি তাদেরকে বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পর আমি মনে মনে একটাই চিন্তা করতেছিলাম যে কখন না জানি কি হয়। আমার সন্দেহ ঠিক হলো। আমার দ্বিতীয় ছেলেটা বাসর রাতে একইভাবে চিৎকার করে উঠলো, সেও রিমাকে ডিভোর্স দিয়ে দিল। আমি আমার ছেলের কাছে যখন জিজ্ঞাসা করলাম ডিভোর্স দেওয়ার কারণ কি, তখন সে কিছুই বললো না। সে নিজে থেকে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি তো হতবাক হয়ে গেলাম। সবাই বলতে লাগলো আমাদের পরিবারে হয়তো বা কোনো কুনজর লেগেছে, না হলে কিভাবে প্রত্যেকটা ছেলের সাথে এরকম হতে পারে। এবার আমার সন্দেহ হতে লাগলো আসলে দোষটা কার হতে পারে। অদ্ভুত ব্যাপার হলো রিমা কিন্তু এবারও তার বাবা মার সাথে যায়নি, আমার সাথেই থেকে গেল। কিন্তু এবার রিমা ঘরে সবসময় দরজা লাগিয়ে থাকতো। একদিন আমি হাসপাতালে যাওয়ার সময় দেখলাম রাস্তায় আমার বড় ছেলে কোনো একটা মেয়ের সাথে রাগারাগি করতেছে। ভালো করে কাছ থেকে গিয়ে দেখলাম ওই মেয়েটা রিমা ছিল। এরপর মাঝে মাঝে দেখতাম রিমা বাইরে গিয়ে আমার দুই ছেলের সাথে দেখা করতো। ব্যাপারটা আমার নজরে আসতে লাগলো। ভাবতে লাগলাম যে আমার ছেলেরা তোকে ডিভোর্সই দিয়ে দিছে, তারপরে ওদের সাথে ওর কি কথা থাকতে পারে। এরপর মনে মনে একটা ছক কষলাম। একদিন রিমাকে ডেকে নিয়ে আমি বললাম আমি আমার তৃতীয় ছেলের সাথে তোমাকে বিয়ে দিতে চাই। তখন রিমা হাসতে হাসতে বললো ঠিক আছে, আপনি যা চান তাই হবে। এরপর তাদের বিয়ে দিয়ে দিলাম। কিন্তু সেদিন আমি ওদের রুমে লুকিয়েছিলাম খাটের নিচে। যখনই দেখলাম আমার ছেলে রুমে ঢুকলো, তখনই রিমা তাকে দেখে দাঁড়িয়ে গেল। রিমা আমার ছেলেকে দেখে বলতে লাগলো, দেখো তুমি তো আমার থেকে বয়সে অনেক ছোট, আর এইদিকে তোমার মাও চায় যাতে আমি তোমার সাথে সংসার না করি। তোমার আগের দুই ভাই তোমার মায়ের কথা শুনে আমাকে ডিভোর্স দিয়ে দিছে। তোমার মাও যে আমাকে ভালোবাসে সেটা শুধুমাত্র লোক দেখানো। ওর কথাগুলো শুনে আমি কাঁদতে লাগলাম। কিভাবে সে এইভাবে মিথ্যা কথাগুলো বলছে আর কেনই বা এরকম মিথ্যা কথা বলে আমি তো বুঝতেই পারতেছিলাম না। আমি দ্রুত খাটের নিচ থেকে বের হয়ে রিমার গালে কষে একটা চড় মারলাম। মুহূর্তের মধ্যে আমার বান্ধবী কোথা থেকে এসে যেন হাজির হয়ে গেল। এরপর আমার বান্ধবী আর রিমা মিলে আমাকে আর আমার ছেলেকে হাত পা বেঁধে স্টোর রুমে ফেলে রাখে। 2 দিনের মতো আমরা সেখানে বন্দী ছিলাম। অনেক চেষ্টার পর আমরা মা ছেলে মিলে আমার হাতের বাঁধনটা খুলতে পারলাম। এরপর রিমা যেই আমাদের রুমে ঢুকলো, আমি স্টোর রুমে থাকা একটা বাঁশ দিয়ে ওর মাথায় আঘাত করি। এর কিছুক্ষণ পরই আমার বড় দুই ছেলে পুলিশ নিয়ে হাজির হয় সেখানে, আর ওইদিকে রিমা আর তার মাকে পুলিশে দেই। আসলে আমার বান্ধবীর উদ্দেশ্য ছিল যে তারা এক এক করে আমার 3 ছেলের ডিভোর্স করাবে আর 3টা ছেলেকে বাড়ি ছাড়া করাবে, আর তখনই তারা আমার সকল সম্পত্তির মালিক হতে পারবে। রিমা তো ডিভোর্সের পর আমার ছেলেদের সাথে দেখা করে বলতো যে আমি নাকি কখনো আমার ছেলেদেরকে মেনে নিতাম না, আর এই ভয়ে আমার ছেলেরা আমার বাড়িতেও আসতো না। পুরো কাহিনী বলতে বলতে আমার শাশুড়ির নিঃশ্বাস যেন ভারী হতে লাগলো। আসলে আমার শাশুড়ি যে জেলখানায় যেত সেখানে রিমা আর তার বান্ধবীকে দেখতে যেত। আসলে তিনি রিমাকে তার মেয়ের মতো করেই ভালোবাসতো।